সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি সম্পাদকীয়তে। আমি খান মোহাম্মদ রুমেল। আমাদের আজকের আলোচনার বিষয় শপথের চিঠি এবং রাজনীতি। আর এ নিয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন নজরুল ইসলাম বাবু, সংসদ সদস্য নারায়ণগঞ্জ 2, আছেন এটিইউ তাজ রহমান, প্রেসিডিয়াম সদস্য জাতীয় পার্টি, এবং আমাদের সঙ্গে এই মাত্র যোগ দিয়েছেন ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী, ট্রাস্টি, গণস্বাস্থ্য কেন্দ্র। দর্শক, আপনারাও টেলিফোনে সরাসরি অংশ নিতে পারবেন, এজন্য টেলিভিশনের পর্দায় দেওয়া নম্বরে ফোন করতে হবে। এছাড়া ফেসবুক অথবা SMS এর মাধ্যমে আপনাদের মন্তব্য পাঠাতে পারেন। আলোচনা শুরুর আগে দেখে নেব এখনকার প্রধান শিরোনামগুলো। ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থার উন্নতি, এখনই নেওয়া হচ্ছে না সিঙ্গাপুর, জানালেন চিকিৎসক। পরামর্শ করা হয়েছে মাউন্ট এলিজাবেথের প্রতিনিধিদের সঙ্গেও। দেশের যে কোনো হুমকি মোকাবিলায় সেনাবাহিনীকে প্রস্তুত থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর। রাজশাহী সেনানিবাসে 4টি রেজিমেন্টকে তুলে দিলেন জাতীয় পতাকা। নাইকো দুর্নীতি মামলায় আদালতে হাজির হয়ে কারা কর্তৃপক্ষকে দুষলেন বেগম জিয়া, বললেন আগের তারিখে তিনি প্রস্তুত থাকলেও আনা হয়নি। আবারও গ্যাসের দাম বাড়ানোর উদ্যোগ সরকারের। উচ্চ মূল্যের LNG আমদানি আর ভর্তুকি কমানোর দোহাই প্রতিমন্ত্রীর। যৌক্তিকতা নিয়ে প্রশ্ন ক্যাবের। এবং দুদকের হটলাইন 106-এ অভিযোগের অনুসন্ধানে মিলল বিমান ও সিভিল এভিয়েশনের 19 খাতে দুর্নীতির খোঁজ। প্রতিমন্ত্রীর হাতে প্রতিবেদন, ছাড় না দেওয়ার হুঁশিয়ারি। দর্শক, শিরোনাম দেখছিলেন, মূল আলোচনায় যেতে চাই। এর মধ্যে জেনেছেন আজকে আমাদের আলোচনার শিরোনাম শপথের চিঠি এবং রাজনীতি। তবে এটি নিয়ে আমরা আলোচনা করব, তবে এর আগে একটি বিষয় জানাতে চাই। সেটা হচ্ছে যে প্রথম শিরোনামটি আমরা যেটি বলছিলাম যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে এবং এখনই তাকে সিঙ্গাপুর নেওয়া হচ্ছে না। সবশেষ রাত 9:30টার দিকে চিকিৎসকরা একটি ব্রিফিং দিয়েছেন, সেইখানে তথ্যগুলো আমরা পেয়েছি। তো আমরা আশা করছি ওবায়দুল কাদের দ্রুত সুস্থ হয়ে উঠবেন এবং তিনি আবারও রাজনীতিতে যোগ দিবেন। ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী, আপনাকে এই আলোচনা শুরু করতে চাই, যেটি আমাদের শিরোনাম, আজকে আলোচনার শিরোনাম, যে শপথের চিঠি এবং রাজনীতি। আমরা এর মধ্যে জেনেছি যে দুজন সংসদ সদস্য যারা জাতীয় ঐক্যফ্রন্ট থেকে নির্বাচিত হয়েছিলেন, গণফোরামের সুলতান মোহাম্মদ মনসুর এবং মোকাব্বির খান, তারা দুজন শপথ নিতে যাচ্ছেন। তো তারা যে শপথ নিতে যাচ্ছেন, এই শপথ নেওয়ার বিষয়ে যেটি আমাকে বলতে চাই সেটা হচ্ছে তারা বলেছেন যে ডক্টর কামাল হোসেন তাদের শপথ নেওয়ার ব্যাপারে ইতিবাচক। এই দুজন বলেছেন এবং ডক্টর কামাল হোসেন গতকালকে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন। তো সেখানে তিনি তাদের যে শপথ নেওয়ার বিষয়টা সেটি একেবারেই উড়িয়ে দেননি। তো এখন ডক্টর কামাল হোসেন যেরকম গণফোরামের সভাপতি, তিনি তো আবার জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা। তো এই দুজন জাতীয় ঐক্যফ্রন্ট থেকে 8 জন নির্বাচিত সংসদ সদস্যের মধ্যে দুজন যখন শপথ নিচ্ছেন, তাহলে সমীকরণটা কি এরকম দাঁড়ায় না যে ডক্টর কামাল হোসেনও যেহেতু মোটামুটি ইতিবাচক তাদের শপথ নেওয়ার ব্যাপারে, তাহলে বাকি যে 6 জন তাদেরও তো তিনি জোটগত নেতা, অর্থাৎ বিএনপি থেকে যে 6 জন নির্বাচিত হয়েছেন, তো তাদেরকেও তিনি শপথ নেওয়ার জন্যই বলবেন বা শপথ নেওয়ার ব্যাপারে ইতিবাচক থাকবেন, ব্যাপারটা কি এরকম দাঁড়ায় কিনা? না, আমি একদিন একটা মিটিংয়ে উপস্থিত ছিলাম যেখানে মোকাব্বির এসে সে যোগদানের জন্য তদবির করতে এসেছিলেন। কামাল হোসেন সাহেব ছিলেন। কামাল হোসেন সাহেব পরিষ্কারভাবে আমার সামনে বলেছেন, এটা তোমাকে গণফোরামের ইটে উঠাতে হবে, গণফোরামই সিদ্ধান্ত দেবে। সুতরাং যেটা আর কি, হয়তো আমি জানি না উনি কী বলেছেন কালকে, আমি নিজেও ব্যক্তিগতভাবে মনে করি যে তাদের নির্বাচিতরা সংসদে যেয়ে প্রতিকার করা। তবে সংসদে যাওয়ার তো একটা পথ তৈরি করে দিতে হবে। ওখানে কেবল একটা ফ্রি গাড়ি বা ট্যাক্স ফ্রি গাড়ি, বেতন ভাতা, এই সুবিধার জন্যই যাবেন, না জনগণের একটা বিরোধী দলীয় যে মন্তব্য বক্তব্য তার জন্য যাবেন, সেটি মূল কথা। সেটার জন্য সরকারের সাথে একটা সমঝোতার প্রয়োজন। সরকার যেটা করছে আমার মনে হয় তা ঐক্যফ্রন্টের সাথে সমঝোতা না করে, সংলাপ না করে, পিছনের দরজা দিয়ে 2-4 জনকে কিনে নিচ্ছেন, তাদেরকে লোভ লালসা দিয়ে। এই 2 জন ব্যক্তি ওনারা নির্বাচিত হয়েছেন এ চরম প্রতিকূলতার মধ্যে। এটা একটা ভালোই, যেখানে সারাটা একটা অত্যন্ত প্রশ্নবিদ্ধ নির্বাচনে তারা তাদের জনগণের যেমন একটা আকাঙ্ক্ষা আছে, এটা মনে রাখতে হবে। তারা মোকাব্বির বা সুলতান মনসুর হিসাবে নির্বাচিত হন নাই, তারা নির্বাচিত হয়েছেন জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী অথবা গণফোরামের প্রার্থী হিসাবে। তাদের শুধু দলের প্রতিও তাদেরই, তাদেরকে এত তাড়াহুড়া করার কারণটা দেখি না। এটার জন্যই সন্দেহ জাগায় যে লেনদেনটা কি হচ্ছে বা কোথায় কি হচ্ছে। তারা নিজেদেরকে ছোট করছেন,
দেশের রাজনীতিটাকে আরও কুলুষিত করে দিচ্ছেন। কারণ 90 দিন তো সময় আছে, 1 মাসও যায়নি এখনো, আপনার আরও 60 দিন সময় আছে, যেটা আলাপ আলোচনা করেই সেটাকেই এই মুহূর্তেই যাওয়াটা, যেমন প্রশ্নবিদ্ধ নির্বাচন হয়েছে, এটাকে তাদের যাওয়াটাকেও একটা প্রশ্নবিদ্ধ একটা মানে কথা হলো। সরকারের এই মুহূর্তে আমি যেটা আবার বলছি, আপনার এখানে বলেছি, সরকারের উচিত সংলাপে যাওয়া, নিশ্চিত করা যে আপনাদের 8 জন লোক হলেও তারা সংসদে কথা বলতে পারবে। ইডিতে সরকার বলেছে যে তারা যদি আসে সংখ্যায় দেখা হবে না, তাদের সংখ্যা সেটা বললে, কিন্তু আগে তো এটা আলোচনা করে নিতে হবে। এই পিছনের দরজা দিয়ে আলোচনা কেন? ওনারা কি বেতন ভাতার ফ্রি, ট্যাক্স ফ্রি গাড়ির জন্য এগিয়েছেন, না আরো অন্য কোনো কিছু আছে? তারা বলছেন যে এই দুজন বলছেন যে তারা যেখান থেকে নির্বাচিত হয়েছেন সেখানের ভোটাররা চাপ আছে তাদের। ভোটারের চাপ তো অবশ্যই থাকবে, কিন্তু ভোটাররা তাদেরকে চিনত না। ভোটাররা তার চেহারা শুরুতেই চিনত না। নাম হয়তো জানতো, হোসেন মনসুর রাজনীতিতে, মোকাব্বির তো বিলাতেই থাকেন। তারা নির্বাচিত হয়েছেন জাতীয় ঐক্যফ্রন্টের ব্যানারে, ধানের শীষ বা সূর্য সেখানে গণফোরামের ইতে তাদের মতামত না নিয়ে যাওয়াটা একটা অনৈতিক, অবিবেচনা প্রসূত এবং এটা ভুল কাজ, এটা অরাজনৈতিক। এটাতেই মনে হয় রাজনীতিতে যে অত্যন্ত যে দুর্নীতির প্রবেশ করেছে, এটাই তারা দুজনের এই জাতীয় বক্তব্য তাদের দুর্নীতির, তারা আগ্রাসনে তার শিকার হয়েছেন বলে আমার মনে হয়। জি, আপনার কাছে আরেকটি বিষয় যেটি বলছিলেন আপনি, যে ডক্টর কামাল হোসেনের সঙ্গে বৈঠকে তদবির করতে এসেছিলেন মোকাব্বির খান, তো সেখানে আসলে কি আলোচনা হয়েছিল? আমার সামনে পরিষ্কারভাবে কামাল হোসেন সাহেব বলেছেন, এটা গণফোরামের এই মিটিংয়ে যেতে হবে, এটা তো আমি একক কোনো সিদ্ধান্ত দিতে পারবো না, তোমাকে একটু ধৈর্য ধরো, এগুলো আমার সামনে বসে এটা ধৈর্য ধরো, এটা গণফোরামের ইতে আলোচনা, এবং সামনেই গণফোরামের কাউন্সিল মিটিং আছে, হয়তো উনি সেটাই কারণ শব্দটা ব্যবহার করেন নাই, কিন্তু আমার পরিষ্কার মিটিংয়ের কথা বলেছেন, এবং সেটা মন্টুরাও ঠিক একই কথা আলোচনা করেই করবে সেটা। এবং তাদের এত ধৈর্যের অভাব কেন আমি এটা ঠিক বুঝতে পাই না। জি, ধন্যবাদ আপনাকে। নজরুল ইসলাম বাবু, আপনার কাছে আসি। সেটি হচ্ছে ডক্টর জাফরুল্লাহ চৌধুরী যেটি বলছেন, রাজনীতিতে দুর্নীতি প্রবেশ করেছে, একটি কথা তিনি বলেছেন। আরেকটি বিষয় তিনি বলছেন যে ঐক্যফ্রন্টের 8 জন শপথ নেবেন কিনা সেটি মানে সংসদে তারা যথেষ্ট সুযোগ পাবেন আলোচনার জন্য, সেই জন্য সংলাপ করা উচিত। আমি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আর সেই সাথে সাথে আজকে আমাদের জননেতা জনাব ওবায়দুল কাদের সাহেব অসুস্থ, জানেন হাসপাতালে ভর্তি। দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর কাছে আমি দোয়া কামনা করছি, কারণ আমি হাসপাতাল থেকে এখানে সরাসরি এসেছি। আমরাও সেটি প্রত্যাশা করি। আল্লাহর রহমতে এখন উনি একটু ভালো আছেন, আল্লাহ যেন দ্রুত তাকে পূর্ণ সুস্থ করেন। আর যে কথা আমাদের একজন সিনিয়র একজন মানুষ হিসাবে তিনি বললেন, জনাব জাফরুল্লাহ চৌধুরী, ওনার বক্তব্য আসলে উনি কিন্তু শুধু একজন জাফরুল্লাহ নন, উনি প্রাতিষ্ঠানিক একজন ব্যক্তি, কিন্তু উনি যখন কথাগুলো বলেন তখন কেন জানি আমার মনে হয় একদম অবুঝ এবং নাবালকের মতো কথাবার্তা বলেন। একটা দল, একটি ঐক্যফ্রন্ট নেতৃত্ব দিচ্ছেন ডক্টর কামাল হোসেন, উনিও আসেন সাথে। যারা নির্বাচিত হয়েছেন তাদেরকে তিনি আজকে দুর্নীতির মধ্যে নিয়ে গেলেন। তাদেরকে নমিনেশনটা তো ওনারাই দিয়েছেন। একটা দুর্নীতিবাজ যদি হয়ে থাকে, জনগণ তাকে নির্বাচিত করেছেন ভোট দিয়ে। সুলতান মোহাম্মদ মনসুর ডাকসুর এক সময়ের বিপি ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন, আওয়ামী লীগ থেকে তিনি বহিষ্কারও নন, তিনি নির্বাচন করেছেন সেই ব্যানারে। ইতিপূর্বেও তিনি ওই আসনে এমপি ছিলেন। আর জাফরুল্লাহ সাহেব কখন কোথায় এমপি ছিলেন আমার জানা নেই, কিন্তু রাজনীতি করেন সেটা আমি জানি। কিন্তু কথা বলছেন না, আমি ওনার কথা বলছি। আচ্ছা আচ্ছা, যে ওনারা যখন এইভাবে ঢালাও ভাবে একজন মানুষকে শুধু এই দুর্নীতিতে সন্দেহ করে, এই জন্য বলছি আওয়ামী লীগ থেকে পদত্যাগ করেননি সেটার জন্য। আমি বলবো যে যারা এই ধরনের মন্তব্য করেন এই যে টেলিভিশনের পর্দায়, এরা কিন্তু আবার ক্ষমা চাইতেও সময় লাগে না। ইতিপূর্বে ওনার একটা ঘটনা আপনি দেখেছেন, তো এরকম ফাসেক কথাবার্তা একদম, কিন্তু একজন আপনি বলছেন যে না আপনি বলছেন তিনি সিনিয়র সিটিজেন, তো একজন সিনিয়র সিটিজেন হিসেবে তিনি কি এই আশঙ্কা মন্তব্য করতে পারেন না? এই ধরনের মন্তব্য আমরা কিন্তু একটা কথা বলি যে উমুকে কি বলে, উমুকে কি না খায়, কিন্তু আমি সেইভাবে বলতে চাই না যে একজন সিনিয়র ব্যক্তি শুধুমাত্র নন, আমি কিন্তু বলছি উনি একজন প্রাতিষ্ঠানিক প্রধান। ওনাকে আমরা সম্মান করি, শ্রদ্ধা জানাই। আপনারা ওনাকে ডাকেন, সেই জায়গা থেকে উনি এই সমালোচনাটা করতে পারেন কিনা? এই সমালোচনা করতে পারেন, কিন্তু
উদ্ধৃতি উনার দলের সহ্য করতে পারছেন না এই শপথের জন্য। শপথের একটা সুনির্দিষ্ট তারিখ রয়েছে, জি সেই তারিখ অনুযায়ী আমরা শপথ গ্রহণ করেছি এমপি হিসাবে। আমি থার্ড টাইম পার্লামেন্টে আছি, আপনি জানেন। জি। তা আমরা কিন্তু শপথ করছি, যারা করেন নাই হ্যাঁ। ওনারা করতে যাচ্ছেন। উনি কিন্তু বলেছেন যে আরো 60 দিন সময় বাকি আছে, এত তাড়াহুড়া কেন? 7 দিনের জন্য আর তাড়াহুড়া 60 60 দিন বাকি আছে। 60 ডেজ। হ্যাঁ। কিন্তু 60 দিন পার্লামেন্টে একজন নির্বাচিত প্রতিনিধি হয়ে যাবেন না কেন? কেনই বা 60 দিন পরে যাবেন? জি জি। এই এখানে কি সন্দেহ থাকতে পারে না? যদি যেতেই হয় তাহলে প্রথম দিন কেন গিয়ে জনগণের পক্ষে আমি কথা বলবো না? আর আজ আমার যদি নাই যেতে হয় তাহলে কি কারণে যাব না? না যাওয়ার অর্থ কি এই যে দর কষাকষিতে বিএনপির সাথে আমাদের মিলছে না? বিষয়টা কিন্তু এই, ওনার সন্দেহ যদি ওরকম হয়ে থাকে তাহলে বিএনপির যারা জয়লাভ করেছেন তারা যদি শপথে না যান তাহলে এরকম যে চাহিদা মিটছে না, এরকম যদি হয়ে থাকে তাহলে আমার কোনো কথা নেই। কিন্তু বাস্তবতা হলো যে একজন সিনিয়র সিটিজেন হিসেবে ওনাকে অবশ্যই আমরা যারা ছোট আছি, অনুজ আছি, উনি একটু আমার মনে হয় আর কি একটু ভেবে চিন্তে কথা বলা উচিত। কারণ 2 জন মাননীয় সংসদ সদস্য ওনারা এই বক্তব্য যখন শুনবেন একটা পাল্টাপাল্টি আসবে, তখন কিন্তু ওনাকে আবারও একটা জবাব দিতে হবে। জি ধন্যবাদ। এটি তাজ রহমান, আপনার কাছে আসি। যেটি হচ্ছে জাফরুল্লাহ চৌধুরী যেটি বলছেন তাড়াহুড়া হয়ে যাচ্ছে, 60 দিন সময় আরো বাকি আছে তিনি বলছেন, কিন্তু আবার আমরা দেখি 60 দিন যেরকম বাকি আছে এটিও ঠিক। আবার যারা সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন আপনারা সহ, অর্থাৎ আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি অন্যান্য দল থেকে, তারা কিন্তু শপথটি নিয়ে ফেলেছেন। ধন্যবাদ আপনাকে এবং 2 বিজ্ঞ আলোচক এবং যারা প্রোগ্রাম দেখছেন সবাইকে সালাম এবং শুভেচ্ছা। দেখেন, আমি একটা জিনিস দিয়ে শুরু করি। জাফরুল্লাহ সাহেব বিজ্ঞ, যেটা আমার নজরুল ভাই বলেন, আমাদের সিনিয়র সিটিজেন, রিনাউন একজন লোক। এই যারা সংসদ নির্বাচিত হয়েছেন 8 জন, জি, ওনাদেরকে ভোট দিয়ে ওনাদের এলাকার জনগণ প্রতিনিধি হিসাবে ভোট দিয়ে নির্বাচিত করেছে। সেটার বুদ্ধি নির্বাচিত করার পরে আপনার দায়িত্ব হয় যে মেম্বার পার্লামেন্ট হিসেবে আপনি এলাকার মানুষের জনগণের কথা বলার জন্য আপনাকে সংসদে গিয়ে শপথ নিতে হবে। শপথের দিন করা হয়, সবাই একসাথে মিলে শপথ নেওয়া হয়। এক্সেপশনাল যদি থাকে 90 ডেজ আছে, সেটা এক্সেপশনাল। আপনি এটা প্রলং ফর নাথিং করার কোনো প্রয়োজনীয়তা আমি ব্যক্তিগতভাবে মনে করি না। এখন জাফরুল্লাহ সাহেব যেটা বললেন যে সরকারের সাথে সংলাপ, আমি ব্যক্তিগতভাবে রাজনৈতিক দলের কর্মী হিসেবে মনে করি এখানে সরকারের সাথে সংলাপের প্রয়োজন তো নাই শপথ নেওয়ার জন্য। কোনো কিছুই নেই। শপথ নেওয়ার জন্য বিএনপির কোনো সংলাপের প্রয়োজন সরকারের নাই। নিশ্চিত একটা কথা ওনার সাথে একমত যে উনি বলেছেন যে না, সংসদে গিয়ে যেন তারা ভূমিকা রাখতে পারে, এটা সংসদে গিয়ে ভূমিকা যতটুকু রাখার তারা রাখতে হবে। আমরা রাখছি না। এইবার আমরা রোবাস্টলি কিন্তু আমাদের মেম্বার পার্লামেন্টরা, আমাদের রিনাউন যারা আছেন, কাজী ফিরোজ রশিদ, আমি নাম ধরে বলি, ফখরুল ইমাম সাহেব, চুন্নু সাহেব, বিরোধিতা করে যাচ্ছেন। আমাদের শাহজাহান খানের এই কমিটিতে নেওয়া নিয়ে সংসদে আপনি জানেন ফখরুল ইমাম সাহেব এটাতে মানে অনেক বাকবিতণ্ড হয়েছে। এটাই গণতন্ত্রের নিয়ম। এটা আপনারা বিরোধী দল আপনারা করবেন, এটা তো স্বাভাবিক। এটা স্বাভাবিক, করবই। এটা কে কি হলো না হলো, সরকারের খুশি হলো না খুশি হলো, সেটা বিরোধী দলের এই চিন্তা না। কিন্তু আমাদের যদি আদার পলিটিক্যাল এরিনাতে দেখি, বিএনপি সংসদে যাবে গঠনমূলক বিরোধিতা করবে, নাকি আবার সংসদ বর্জনের জন্য বিরোধিতা হবে, নাকি আবার ফাইল চোরার জন্য বিরোধিতা হবে, নাকি আবার সংলাপ, সরকারের সাথে কোনো সংলাপের প্রয়োজন নাই। সংসদ সদস্য হিসাবে সংসদের কোরামের মধ্যে, সংসদে পার্লামেন্টারি কোড প্র্যাকটিসের মধ্যে আপনি যতটুকু করার আপনি করে যান। আপনি যদি অ্যাক্সেস করেন এক্সপাঞ্জ হবে সংসদীয় নীতি অনুযায়ী। সেখানে আপনাকে বিরোধিতা করার জন্য সংলাপের কোনো প্রয়োজন নাই। দ্বিতীয়ত হলো, দেখেন এখানে তাদের আপনার ঐক্যফ্রন্ট, জাতীয় ঐক্যফ্রন্ট করে নির্বাচন করা হয়েছে। সেই ঐক্যফ্রন্টের নেতা ডক্টর কামাল হোসেন। জি, এখন ডক্টর কামাল হোসেনের যিনি বলেছেন যে আমরা সংসদে যাব না, এটা ইলেকশনই হয় নাই, এখন ওনার ক্যান্ডিডেট যাচ্ছে, উনি আবার সেটাকে মনসম্মতি দিচ্ছেন, যেটা উনি বললেন না, মোকাবির খান বলেছেন আমাদের যে আমি যাচ্ছি, আমাদের সাথে কথা আলাপ হয়েছে। এখন যদি ওনারা যান, আমি ব্যক্তিগতভাবে মনে করি যে ওনারা সঠিক কাজ করেছেন, নির্বাচিত হয়ে এসেছেন। কিন্তু রাজনৈতিকভাবে যদি হয়, তাদের ডক্টর কামাল হোসেন যেহেতু এই ঐক্যফ্রন্টের নেতা, সিনিয়র, ওনার দল থেকে দুজন চলে যাচ্ছে, দুজন কিন্তু ঐক্যফ্রন্টের। সুলতান মাহমুদ মনসুর কিন্তু রিনাউন্ড ম্যান আমাদের বাংলাদেশের এবং সিলেটেরও, এই আসন থেকে কিন্তু উনি আরেকবার নির্বাচিত হয়েছিলেন। এবং সুলতান মাহমুদ মনসুরকে সবাই চিনে রাজনীতির অঙ্গনে। সুলতান মাহমুদ মনসুর এখানে আপনার আরেকবার যখন হয়েছিলেন বিপুল ভোটের ব্যবধানে হয়েছিলেন। মোকাবির খান সবাই চিনে না, ওখানে বিএনপি ক্যান্ডিডেট ছিল না, আমাদের ক্যান্ডিডেট ছিল, উনি বিপুল ভোটে হয়ে আসছে, কংগ্রাচুলেশন। আর আসছে একটা লোক
এলাকার জনগণকে বলছে আপনি সংসদে যান, আমাদের কথা বলেন। উনি বলেছে টেলিভিশনে, কালকে আপনারা এটা দেখলাম যে আমি আমার এলাকার মানুষ আমাকে দুজনেই বলছেন। এখন এই কথাটা যদি আপনি ডেমোক্রেসির নবে চিন্তা করেন, তাহলে আপনি যদি নির্বাচিত সংসদ সদস্য হন, তাহলে আপনার এলাকার মানুষের কথা বলার জন্য আপনাকে সংসদে যেতে হবে, নাহলে তাদের সাথে এটা একটা তাদেরকে ডিপ্রাইভ করা হবে, তাদের অধিকার থেকে বঞ্চিত করা হবে। আরেকটা বিষয়, আপনি যেটি বলছেন যে দুজন যাচ্ছেন, তাহলে যেহেতু ডক্টর কামাল হোসেন গণফোরামের সভাপতি, জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা, তাহলে পরে বাকি যে 6 জন বিএনপির আছে, তাহলে তাদের ক্ষেত্রেও কি ডক্টর কামাল এখানে দুইটা পয়েন্ট, টু অ্যাঙ্গেলে আপনাকে দেখতে হবে। একটা দেখেন, ওনারা দুইজন শপথ 7 তারিখ নেবে, স্পিকার চিঠিও দিয়ে দিয়েছেন। হ্যাঁ, স্পিকারকে ওনারা চিঠি দিয়েছেন। এটা আজকে একটু আগে শুনলাম নাকি এটা ডেট 7 তারিখ, ঠিক আছে, এটা ফিক্সড। হ্যাঁ, হ্যাঁ। এখন হলো ওনারা শপথ নেওয়ার পর আর থাকবে বিএনপির ওনারা। হ্যাঁ। এখন যদি ঐক্যফ্রন্টের লিডার হন ডক্টর কামাল হোসেন, ওনার দল থেকে দুজন শপথ নেয়, তাহলে সেখানে ঐক্যফ্রন্টের যে ফর্মুলাতে যে অঙ্গীকারবদ্ধ ছিলেন, সে অঙ্গীকারে কতটুকু কি হচ্ছে সেটা ঐক্যফ্রন্ট দেখবে। আমরা এবং আওয়ামী লীগ আমরা এটাতে বিবৃতি দেওয়ার মানে কোনো অধিকার আমরা মনে করি নাই। আমরা বলি এটাই যে তার সংসদে এই বিএনপির এরাও যাক, যে সংসদে আসা উচিত, জোরালো ভূমিকা রাখা উচিত, 1 জন 3 জন না। সংসদে বিরোধী দলের ভূমিকা করার জন্য সরকারেরও মনোভাব থাকা উচিত, তারা যেন বিরোধিতা করতে পারে। বাংলাদেশের মানুষ দেখবে কি বিরোধিতা করছে। এটা যদি বিরোধিতার খাতিরে বিরোধিতা হয়, বাংলাদেশের মানুষ বলবে আবার শুরু হয়ে গেছে। আর যদি তারা প্রপারলি সরকারের সমালোচনা করে, ভুল ধরিয়ে দেয়, জনবিরোধী কাজের সমালোচনা করে আমাদের মতন, তাহলে এটা অত্যন্ত ভালো একটা কাজ হবে। জি, ধন্যবাদ ডক্টর জাফরুল্লাহ চৌধুরী। আপনার কাছে আবারও আসি। নজরুল ইসলাম বাবু যেটি বলছিলেন, আপনি যেরকম বলছেন 60 দিন সময় আরো বাকি আছে, তাড়াহুড়া, তিনি বলছেন যে প্রথম দিন থেকেই কেন নয় শপথটা? প্রথম দিকে নয় তো আজকে যেটা, এটা একছত্র একটা দলের সংসদ, এখানে কোনো বিরোধী দল নাই। এটা হলো কি তাদের থেকে নির্বাচিতকে বলা হলো যে ভাই তুমি একটু আপত্তি করো, সেই জন্য জাতীয় পার্টিকে আলাদা করে, এটা তো সত্যিকার বিরোধী দল না। এই ক্ষেত্রে এই 8 জন যদি যায়, তাহলে ফোকাসটা তো তাদের দিকে থাকার হবে, কথা। কিন্তু কথা হলো যে সেখানে তখন হবে আমরা 300 জনে 8 জন, তাদের কোনো আওয়াজ করতে পারবে কিনা সেটাই একটা না, সেটা তো বলছে পারবেন না। কেন বলছে আপনাদেরই কতটুকু আওয়াজ সেটা তো আমরা দেখছি। আজকে এত বড় একটা নতুন সংসদ হলো, তাদের সংসদ একবার প্রশ্ন উঠল না, যেই নির্বাচন নিয়ে এত বড় একটা প্রশ্ন হচ্ছে, ওনারাও বলতে পারতেন একটা তদন্ত করেই প্রমাণ করে দেন, একটা বিচার বিভাগে তদন্ত করেন না। আমরা তো নির্বাচিত, ওনারা নির্বাচিত হয়েছেন, সে কীভাবে? সুতরাং সেই জাতীয় আওয়াজ করার অবকাশ নাই। সেইটা আজকে বিরোধী দলের, আজকে সরকারকে প্রত্যেকটা বিরোধী, এমনকি আওয়ামী লীগও বলেছিল যে আজকে ডেপুটি স্পিকার বিরোধী দল থেকে হওয়া উচিত অন্তত পক্ষে, অন্যদেরকে সংসদীয় কমিটির কিছুটা হলেও বিরোধী দলকে যাতে আসতে পারে। ক্ষমতায়ন গণতন্ত্র হলো দুজনকে নিয়েই, সরকারি দল বিরোধী দল দুজনকে সম্মিলিতভাবে প্রচেষ্টা। তা না হলে তাতে সরকারের কোনো দরকার নেই। আসলে এই জন্য আসলো না আসলো কিচ্ছু আসা যায় না। কিন্তু যেভাবে দেশ চলছে এটা কিন্তু গণতান্ত্রিক পদ্ধতিতে না। আজকে যদি আমরা চিন্তা করে দেখি, যে কোনো দিনে গত 1 সপ্তাহ প্রতিদিন 8টা 10টা মানুষ খুন হচ্ছে বিভিন্ন রকমভাবে। এটা স্থানীয় শাসন। আজকে একটা ঢাকার নির্বাচন হয়েছে, আমরা দেখেছি, উপজেলা কি হচ্ছে দেখেছি। আজকে গণতন্ত্র কিন্তু আমরা বিরোধী দলকে না আনতে পারলে গণতন্ত্র কাগজে কলমে থাকবে, সত্যিকার অর্থে থাকবে না। স্থানীয় শাসন যে এই জিনিসটার ব্যাপারে এটাই তো আজকে আলোচনার বিষয় হওয়া উচিত সংসদেও। আগে যেমন দেখেন শুনে আগে ছিল স্থানীয়গুলি প্রতীকের বাইরে ছিল, মানে মেয়র ইলেকশন এবং অন্যান্যগুলি, তখন প্রতিদ্বন্দ্বিতা ইন্ডিভিজুয়াল করতে পারতো। এখন ধানের শীষ, নৌকা, লাঙ্গল ইত্যাদি ছাড়া কেউ নির্বাচনে অংশ নিয়ে কোনো লাভ হয় না। এই স্থানীয় সরকার স্বতন্ত্ররা তো করতে পারছে, এক স্থানীয় নির্বাচনের প্রসঙ্গ স্বতন্ত্রতা দেখছে বড় দলই পায়খানা খেয়ে গেল, গুকা হালুয়া খেয়ে গেল, আমরা যে কি করবো, আমার সর্বনাশ করার তো কোনো রকম অবকাশই নেই। যে অবস্থায় আজকে এখানে সরকারেরই দায়িত্ব, এই জন্য তাদের কারণে আজকে কেউ না করতে পারবো, কেউ কি না করতে পারবো। তাফসীর ঘোষণার পরে কত হাজার লোককে মাইবি গাইবি অলৌকিক আজগবি মামলা দিয়ে অ্যারেস্ট করা হয়েছে, এটা আমরা প্রত্যেকে জানি। যে কোনো দিন কোর্টে গেলে হাইকোর্ট, নিম্ন কোর্ট পাগল হয়ে যাওয়ার অবস্থা। এইটা কোনো দেশের একটা স্বাধীন যে সচেতন এই লক্ষণ না, এটা একটা আমাদের অসুস্থতার লক্ষণ। সুতরাং এই জন্যই আমি মনে করি কোনো না করে মাননীয় প্রধানমন্ত্রী আগেরবার যেমন সংলাপ করেছেন, সংলাপ করে আলোচনা
ক্ষমতায় না থাকতে পারে, এনারা নির্বাচিত না হতে পারে, দেশবাসীদেরকে সঙ্গে নিয়ে করলে তাতে সরকার ছোট হয় না। এই আলোচনাটা বোঝা গেছে। গৌরব ডাক্তার বাড়ে। জাফর চৌধুরী, আপনি যেহেতু স্থানীয় শাসনের কথা বলছিলেন, যে স্থানীয় শাসন ঠিকমতো হচ্ছে না, এটা আপনি বলছিলেন, তো আমরা দেখি যে স্থানীয় সরকার নির্বাচনটি সামনে, উপজেলা নির্বাচন, এই উপজেলা নির্বাচনে ওবায়দুল কাদের সাহেব তো বলেই দিয়েছেন, এই উপজেলা নির্বাচনে বিএনপি অংশ নিচ্ছে না। তো আপনি তো বিভিন্ন সময় বিএনপিকে নানান ধরনের পরামর্শ দেন, অনেক কট্টর পরামর্শ আপনি বিএনপিকে দিয়েছেন। আমরা দেখেছি যে তারেক রহমানের ক্ষেত্রে আপনি বলেছেন যে দেশে এসে আদালত মোকাবেলা করার নাগরিক হিসেবে, সচেতন নাগরিক হিসেবে দিয়েছি। আপনি বলেছেন যে রাজনীতি থেকে ছুটি নেওয়ার জন্য। তো এই ক্ষেত্রে যে বিএনপি যে নির্বাচনে উপজেলা নির্বাচনে অংশ নিচ্ছে না, এই জায়গাটাতে আপনি কোনো পরামর্শ দিবেন কিনা, বা এই সিদ্ধান্তটা আপনি কিভাবে দেখেন? সঠিক কাজ করেছে তারা, তবে এটার জন্য সঙ্গে সঙ্গে তার আলাপ করে সরকারকে বলতে হবে আমাদের সবার স্বার্থের কারণেই এই স্থানীয় শাসনগুলি দলীয় প্রতীকে না হওয়া, উন্মুক্ত করে দেওয়া, সেটা নৌকা বা ধানের শীষ কিছু না হলে তাহলে অনেক বেশি পার্টিসিপেশন হবে। শুধু এই কারণে আপনি মনে করছেন না যাওয়া উচিত? হ্যাঁ, এই কারণে আমি মনে করি যে যেই অবস্থা দেখা গেছে, এই ইমাম তো বলেই দিয়েছেন, অর্থাৎ শুধু দলীয় প্রতীকে হচ্ছে বলে আপনি মনে করছেন না যাওয়া উচিত? সত্যিকার প্রতিদ্বন্দ্বিতা আসছে না স্থানীয় সেখানে। আর যেহেতু আমাদের কোনো দলের মধ্যেই ঠিক আভ্যন্তরীণ গণতন্ত্র নেই, বিএনপিতে কম আছে, হয়তো আওয়ামী লীগে একটু বেশি আছে আভ্যন্তরীণ, কিন্তু আভ্যন্তরীণ যথার্থ গণতন্ত্র নেই। আপনাদের মনে থাকতে পারে, আজকে ওবায়দুল কাদেরের সুস্থতা কামনা করছি, উনি একই ছিলেন, আর কোনো রকম প্রতিদ্বন্দ্বিতা হয়নি। ওই আশরাফ উনার নাম বলেছেন। এখানে আমরা যেহেতু ওয়েস্টমিনিস্টার ধারা ফলো করি গণতন্ত্র, সেই ব্রিটেনে সেখানে তো স্থানীয় সরকার নির্বাচন দলীয় প্রতীক হয়, তাহলে সেখানে কি যথেষ্ট গণতন্ত্র চর্চা হয় না? স্থানীয় শাসন দলীয় প্রতীক হয় না, ব্রিটেনে দলীয় প্রতীক হয় না, আপনি এটা ভুল বললেন। অনেক দেশে স্থানীয়টাকে দলীয় ভিত্তিতে, হয়তো দলীয় ভিত্তিতে, দলীয় ভিত্তিতে থাকবেই, দলীয় তো আমি দল করি আমার দলের। আর এখন না হয় আমাদের এখানে স্থানীয় সরকার নির্বাচনগুলো দলীয় প্রতীকে হচ্ছে, কিন্তু যখন দলীয় প্রতীকে হতো না তখনও কিন্তু বোঝা যাচ্ছিল, বা অঘোষিত মনোনয়ন ছিল এক ধরনের, তিনি আওয়ামী লীগের প্রার্থী, তিনি বিএনপির প্রার্থী। কিন্তু অনেক বেশি বিভিন্ন শ্রেণী, তখন বাম থেকে, ওয়ার্কার্স পার্টি থেকে, কমিউনিস্ট পার্টি থেকে নির্বাচিত হওয়ার সুযোগ ছিল, শত ফুল ফুটার অবকাশ ছিল। এখন একবারে এক কদম ফুল ফুটা ছাড়া কোনো অবকাশ নেই। ধন্যবাদ আপনাকে। তিনি বলছেন যে তখন দলীয় প্রতীকে না হলে শত ফুল ফুটার সুযোগ ছিল, এখন দলীয় প্রতীকের কারণে শত ফুল ফুটতে পারছে না। দেখুন, আমি প্রথমেই বলেছি যে আইনের বাধ্যবাধকতা রয়েছে, আমাদেরকে আইন মানতে হবে, দেশের নাগরিক হিসেবে আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে। দেশের যে আইন সেটা হলো দলীয়ভাবে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে, এই আইন বলবৎ। আমি একটু সংশয়, আরপিওতে কিন্তু আপনি ঠিকই বলেছেন, আগের আরপিওতে ছিল না, হুদা সাহেব পর্যন্ত ছিল, পরে সরকার আরপিও বদলিয়ে দলীয়তে গেছে। আগে কিন্তু সময় উপযোগী সিদ্ধান্ত নেওয়ার জন্যই তো সংসদ, তাই না? এখন আমরা সেইভাবে এই নির্বাচনগুলো অনুষ্ঠিত হচ্ছে, নির্বাচন কমিশন যেভাবে চাচ্ছে আমরা অংশগ্রহণ করছি। আমার প্রশ্ন হলো, যদি কোনো দল অংশগ্রহণ না করেন তাহলে প্রতিযোগিতায় তারা অংশগ্রহণ করছেন না, এটার জন্য দায় দায়িত্বটা কে নেবেন? এই স্বভাবত কারণে সরকারের সমালোচনা হওয়াটা স্বাভাবিক। যখন হয় তখন আমার প্রশ্ন হলো যে বিএনপির কাউকে উপজেলা চেয়ারম্যান হবে, সেই মনোনয়ন কি বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার মনোনয়ন ভোট প্রদান করবেন? সুতরাং নির্বাচনে অংশগ্রহণ করতে হবে। এই যে বললেন জাতীয় সংসদ নির্বাচনের কথাই ওনারা বলেন, ওনারা ছাড়া কে বলেন যে পায়খানা খাওয়া দেওয়া হয়েছে? উনি নিজে এটা স্বীকার করেন। যারা বিএনপির নাম নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করেছে, ধানের শীষ মার্কা দিয়ে মনোনয়ন দিয়েছেন, একই আসনে 5 জন, 6 জন, 4 জন, 3 জন, 2 জন, কাউকে মিলাতেও পারেন নাই, কেউ গিয়ে জনগণের কাছে ভোটও চাইতে পারেন না। পরবর্তীতে তারা উইথড্র করেছেন, প্রাথমিকভাবে তারা দিয়েছিলেন না, উইথড্র করেছেন। উইথড্র করতে কিন্তু পরবর্তীতে প্রতি আসনে একজন করেই ছিল, একজন করেছিল, কিন্তু নির্বাচন যখন ঘনিয়ে আসছে, যখন প্রচারণার শেষ সময়, তখন পর্যন্ত সিদ্ধান্ত নিতে পারে নাই আসলে কে নির্বাচন করবে। যাকে নমিনেশন দিয়েছে তার বাকি 4 জন মিলে কিন্তু আওয়ামী লীগের নির্বাচন করেছে। বাস্তবতা হলো এই। এখন ওনারা যদি এটা বিশ্বাস না করে, আমার নির্বাচনী এলাকাটা আমি বলি আপনাকে, যে আমার ওখানে সবার সাথে ভালো সম্পর্ক, সেই জন্য তোমরা যখন হবে আবার সমর্থন করো। না, আমি বলতে হয় নাই, সম্পর্ক ভালো, এটা সবাই জানে আপনার সম্পর্ক ভালো। আপনি সম্মান রেখেই বলি যে এটা ঠিক বলেছেন, আমার সাথে সম্পর্ক ভালো, কিন্তু সর্বক্ষেত্রেই আমি বিশ্বাস করি বিএনপি একটা বড় দল, এটা আমাকে অস্বীকার করি না। কিন্তু আপনারা প্রার্থী বাছায় যে ভুল করেছেন, যে সিদ্ধান্ত দিয়েছেন, তৃণমূল বিএনপি এটা মেনে নিতে পারেনি।
মনে করেছেন যে যে না এইভাবে নির্বাচন হতে পারে না, ওনারা নিজেরাই উন্নয়নের পক্ষে চলে গিয়ে এইবার ভোট দানে নৌকাকে পছন্দ করেছেন। এটা কিন্তু একদম যথাযথ কথা, বাস্তবতা। আমি এটা আপনাকে ব্যাখ্যা দিতে পারবো। কিন্তু যে- বিএনপি তো বলে তাদের প্রার্থীকে প্রচার প্রচারণায় থাকতে দেওয়া হয়নি, প্রার্থীদের উপর হামলা হয়েছে ইত্যাদি আমি অভিযোগ বলি করে। প্রার্থীর পক্ষে হামলা হইতে পারে। যদি হামলাটা হয় তাহলে তার কর্মী বাহিনী, তার জনগণ কোথায়? অ্যারেস্ট হয়ে গেছে, আগে Arrest হয়ে রাত্রে গেছে। arrest হয়ে বাংলাদেশের- গেছে। কতগুলি, কত হাজার, বাংলাদেশের লোকসংখ্যা 12,000 ষোলো কোটি। মামলা, আমি তফসিলের বলি, ঘোষণা স্যার, থেকে আমি- পর আমি- আমি পর্যন্ত আপনাকে একটা 12,000 কথা বলি, অ্যারেস্ট শুনেন। হয়েছে। Arrest- 2 লাখের নামে মামলা arrest ছিল। শব্দটাকে যদি গ্রেফতার পরিপূর্ণ ছিল, ব্যাখ্যা দেয় ত্রিপুরা। তাহলে একদম খালেদা জিয়া পারফেক্ট। আমি 2008 সালের নির্বাচনের পূর্বে কিন্তু বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলাম। আমি কিন্তু সাধারণ সম্পাদক নির্বাচিত হই কারাগারে থেকে, কিন্তু আমার পায়ে কিন্তু ডান্ডা বেরিয়েছিল। আপনারা খুব ভালো করে জানেন, সাংবাদিক দেশের মানুষ সবাই জানেন এটা, যে আমার বিরুদ্ধে 183টা মামলা সোনেরেস দেখায় দেখায় করছেন, 11 মাস কারাগারে রেখেছেন। এই ইতিহাস কিন্তু সেই আপনার নামে সময় 183টা মামলা ছিল। Of course, BNP everybody আমলে। known, এবং papers, আমি জানতাম না। documents, জি। সবাই জানে। শুধু আমি না, আমরা 10 জন ছাত্র নেতা। তাহলে বাবু ভাই, একটা অনিয়মকে আরেকটা অনিয়মকে স্বীকৃতি দেয়। লেট মি ফিনিশ। আপনি আমাকে সাপোর্ট করবেন না এবং আমি আপনাকে সমর্থন করব না, জি। কিন্তু আপনাকে আমি সহযোগিতা করছি। জি বলুন। যে ওই অপকর্ম এখন দেশে নেই, এখন আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে। এখন কোন ছাত্র নেতার এখন পায়ে কারণ ডান্ডা নামে বেঁধে নেই। 100-150 মামলা নাই। না, এখন যে মামলা হচ্ছে সিএনজি পোড়ার মামলা, মানুষ পোড়ার মামলা, গ্রেনেড হামলার এখনো মামলা। 5 বছর আগের মামলা হচ্ছে। না, এখন তো কোনো মামলা হচ্ছে না। কই আপনি দেখান তো যে আপনি যেই তফসিলে ঘোষণার পরে আপনাকে দিয়ে একটা কথা বলবো, বলেন। এই রাষ্ট্র কত গণতান্ত্রিক একটু ভাবছেন যে আপনি যে সকল বক্তব্য টেলিভিশনে দেন, আপনার কি বিরুদ্ধে কোনো মামলা হয়েছে? হ্যাঁ, মামলা হওয়ার হলে হতো। আমার শুনেন, আপনি যে কথা আপনি যে বলছেন এত তা না, বাজে- মোটেই না। আপনি কিন্তু আমি খুব প্রত্যেকটা বাজে বাংলা ইউজ করে বক্তৃতা করেন, না, না, কথা বাজে বলেন, বাংলা বক্তৃতা না। এবং আমি যেটা আমার একদম এমন একটা এমন এমন বক্তৃতা- কথা বলেন না। যার জন্য আপনাকে এই মান সম্মান রক্ষা করাটা অনেকের কঠিন হয়ে যায়। কিন্তু জননেত্রী শেখ হাসিনা সৃজনশীল রাজনীতি এবং তা বটেই। গণতন্ত্রের রাজনীতি, আইনের শাসন প্রতিষ্ঠার লড়াইয়ে আমাদেরকে নির্দেশনা দেন, যার কারণে আমরা কিন্তু খুব সহনীয়। আমরা হেসে হেসে সবকিছুই হজম করতে হয়। কারণ কি, যখন আমার বিরুদ্ধে এত মামলা ছিল তখন ছাত্রলীগের নেতাকর্মীদের অসংখ্য নেতাকর্মীরা কারাগারে ছিল। 12,000 ছেলের লাশ দাফন করতে হয়েছিল বাংলাদেশে, জানা যায় উপস্থিত হয়ে আমাকে। কত 12,000? 12,000 নাম সহ বলতে পারবো আমি। 12,000? Yes. কবে থেকে কবে? 2001 থেকে খালেদা ছাত্র, জিয়ার শাসন। এরা ছাত্র না, ছাত্র, শুধু ছাত্র, প্রিন্সিপালও ধরেন আপনি। শুধু ছাত্র। না, শুধু ছাত্র না, প্রিন্সিপাল। হ্যাঁ, প্রিন্সিপাল, মানে কলেজের কলেজের প্রিন্সিপাল। বলছেন। ছাত্র প্রিন্সিপাল। মানে শুধু ছাত্র মেনে আপনারা ক্ষান্ত হন নাই, প্রিন্সিপালও মানে, প্রিন্সিপাল হত্যা হয়েছিল। এবং সাংবাদিক, এরকম আচ্ছা। কিন্তু আপনার কোনো একটা রেহাই দেন নাই। হ্যাঁ। তো এই ধরনের ইতিহাস, 2001 থেকে কত এই ধরনের সালে? ঘিন্ন 2001 ইতিহাস থেকে কিন্তু 2006 একমাত্র খালেদা জিয়ার ওই দুঃশাসনের সময়ই ছিল। তখন কিন্তু এই গুণী জ্ঞানী মানুষ জাফরুল্লাহ চৌধুরীরা চুপ করে বসেছিলেন। কিন্তু যে বঙ্গবন্ধু ওনাদেরকে প্রতিষ্ঠিত করেছেন, যেই বাংলাদেশ ওনাদেরকে এত সুন্দর কথা বলার সুযোগ করে দিয়েছেন, যেই বঙ্গবন্ধুর কন্যা আজকে রাষ্ট্রীয় শাসন ব্যবস্থায় সুশাসন কায়েমের লক্ষ্যে কাজ করছেন, ওনাদের পক্ষে তো কথা বলা দূরের কথা, এখন ওনারা সুযোগ পেয়ে যখন যা ইচ্ছে মনের মাসুল মিটিয়ে কথা বলতে শুরু করেছেন, এবং তা আপনারা করার সুযোগও পাচ্ছেন। কিন্তু আমাদের সময় কি ছিল? এটা কোনোদিন ছিল না। আর আপনি যেটা বলতেছিলেন, আমরা কি তাহলে সেটাকে ফলো করি? যদি আমরা সেটা ফলো করতাম তাহলে ঘিন্ন ঘটনা ঘটতো। আজকে উন্নয়নের এত ফিরিস্তি তুলে ধরতে পারতাম না। আজকে বাংলাদেশে ডাকসু নির্বাচন হতো না, ডাকসু নির্বাচনে ছাত্রদল অংশগ্রহণ করতে পারতো না, ডাকসু হবে দূরের কথা, আমরা তো ক্যাম্পাসে গেলেই মাথা ফাটাই দিত, রক্তে জর্জরিত হতো। প্রতিদিনের ঘটনায় ইউ নো এভরিথিং, বাট বাস্তবতা তখন ওনারা চোখে দেখেন না, তখন ওনারা ঘুমিয়ে থাকেন। আর এখন কোনো কিছু খুঁজে পান না। ইলেকশন সুষ্ঠু হয় নাই। ইলেকশন সুষ্ঠু করতে হলে মাঠে থাকতে হবে, জনগণকে এই সাথে রাখতে হবে, সমৃদ্ধশালী নির্বাচন করতে হবে। আমাকে নামকেও আসতে, যেমন যদি আমি বলি কমিউনিস্ট পার্টির প্রার্থী জয়লাভ করবে, খুব যোগ্য প্রার্থী জয়লাভ করবে, কিন্তু তাদেরকে তো ভোট দিতে হবে কাউকে। ওই প্রার্থীর পক্ষে যদি ভোটার না থাকে, কর্মী না থাকে, এজেন্ট দিতে না পারে, তাহলে ভোটের গণনার পরে তার রেজাল্ট তো 3টা 6টা 9টাই হবে। জি ধন্যবাদ বাবু ভাই। একদম কিন্তু আপনাদের অবস্থাটা, আমি মনে করি একসময় মুসলিম লীগ খুব জনপ্রিয় দল ছিল, কিন্তু সর্বস্ব আজকে পেট সর্বস্ব, বিএনপিটা আসলে সেই জায়গায় যাচ্ছে।
জি জাফর বাবু ভাই ভাই। ধন্যবাদ, আবার সত্য আসবো কথা, সেই জায়গায় আপনার যাচ্ছে। কাছে কারণ আবার কি? আসবো। আপনারা টক শোতে আছেন, একজন meeting এ দর্শক আছেন, ফোনে মিছিলে আছেন, ফোনটা নিয়ে আসছি সেমিনারে বাবু ভাই। আছেন, জনগণের সাথে নেই। জি দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। সালাম আলাইকুম জি ওয়ালাইকুম আসসালাম। ভাই, আমি আলামিন বলছি রামগঞ্জ থেকে। জি বলুন। ভাই, আমার প্রশ্ন হচ্ছে এই নজরুল সাহেবের কাছে, নজরুল ইসলাম বাবু ভাইয়ের কাছে, যে বঙ্গবন্ধুর আওয়ামী লীগ আর এখনকার আওয়ামী লীগ এক কিনা। আর ডক্টর জাফরুল্লাহ সাহেবের কাছে প্রশ্ন হচ্ছে বিএনপি, শহীদ জিয়াউর রহমানের বিএনপি আর বর্তমান বিএনপি এক কিনা। আর সেই ক্ষেত্রে মোকাব্বির আর মনসুর সাহেব যদি সংসদে যায়, দুজন মানুষ সংসদে গিয়ে ওনাদের বিরোধী দলের ভূমিকাটা কিভাবে রাখবে? জি ধন্যবাদ আপনাকে। প্রশ্নের উত্তর নিশ্চয় আমরা আপনাদের কাছে নেওয়ার চেষ্টা করবো। তার আগে একটু তাজুর রহমান আপনার কাছে আসি। সেটা হচ্ছে জাফরুল্লাহ চৌধুরী যেটি বলছেন যে দলীয় প্রতীকে হচ্ছে বলেই এই নির্বাচনে বিএনপির আগ্রহ না বা বিএনপি এই নির্বাচনে যাচ্ছে না। তো আপনারা তো সংসদের বিরোধী দল, এই দলীয় প্রতীকে স্থানীয় সরকার নির্বাচন হওয়াটাকে আপনারা কিভাবে দেখছেন? আমি আপনার এই প্রশ্নের উত্তরটা দিচ্ছি। আমরা জাফরুল্লাহ সাহেবের একটা কথা, জি যে সংসদের বিরোধী দল এটা কোনো বিরোধী দল না, এটা তাদের বাগবাটুরা। আওয়ামী লীগের সাথে আমরা নির্বাচনী জোট করেন, আমাদের প্রতীক লাঙ্গল নিয়ে আমরা নির্বাচন করে সংসদে এসেছি। আমরা বিরোধিতা করে বা ফ্লোর ক্রসিং করে আমাদের সংসদ সদস্য পদ আমাদের এমপিদের যাবে না, কারণ আমরা আমাদের প্রতীক নিয়ে নির্বাচন করে এসেছি। আমরা সরকারের কোনো বিলের বিপক্ষে যদি ভোট দেই, তা আমাদের সংসদ সদস্যদের বিরোধিতা করার জন্য কারো কোনো সংসদ সদস্য পদ যাবে না। আমরা বিরোধী দল হিসাবে আপনাদের সংজ্ঞাটা কি, সেটা বাংলাদেশের মানুষ নবম। বিরোধী দল এবার আমাদের মন্ত্রী নাই, এটাই হলো একমাত্র। আমি আপনাকে বলি, এই মন্ত্রীটাও আমি আনসারটা দিয়ে দিব ওনার। জি ষষ্ঠম অষ্টম নবম সংসদে আওয়ামী লীগ বিএনপি দুটো রাজনৈতিক দল ছিল। লাস্ট যেটাতে আপনারা ছিলেন, মানে বিএনপি ছিল নবমে, 10 দিন মাত্র উপস্থিত ছিলেন সংসদে। এটা কি পার্লামেন্টারি ডেমোক্রেসি, ওয়েস্টমিনস্টার ডেমোক্রেসি? এটা তো না। ওয়েস্টমিনস্টার ডেমোক্রেসি বলেন, যদি আপনি পার্লামেন্টারি ডেমোক্রেসি বলেন, আপনাকে সংসদে বর্জন করার, এটা হলো আপনার গণতান্ত্রিক অধিকার, এবং বিরোধী দলের এটাই কাজ, প্রতিবাদের ভাষা। আপনি আবার সংসদে যোগদান করবেন, আবার কার্যপ্রণালী অনুযায়ী কাজ চালিয়ে যাবেন। আমাদের দেশের রাজনীতির কালচারে ছিল যে আমি সংসদ বর্জন করব, নাগাতাল থাকবো, 90 দিন কমপ্লিট হওয়ার আগে সংসদে আসবো, আসে আবার একটু উপস্থিতি দিয়ে চলে যাব। ডিউটি ফ্রি গাড়ি নিব, ডিপ্লোম্যাটিক প্রিভিলেজ নিব, প্লট নিব, সমস্ত সুযোগ সুবিধা নিব। তাহলে আপনি আপনার এলাকার মানুষকে ডিপ্রাইভ করে যে রাজনীতি করলেন, সেটা তো রাজনীতি হলো না। এটা ছিল আগের বিরোধী দলের ভূমিকা। আপনি বলেন সংসদে গতবার মন্ত্রী ছিল, হ্যাঁ ছিলাম, আমরা 3 জন মন্ত্রী ছিলাম। বাংলাদেশের প্রেক্ষাপটে এটা নতুন ছিল। ব্রিটিশ পার্লামেন্টে যেখানে মাদার অফ ডেমোক্রেসি বলে 1942-তে লেবার পার্টির লিডার ছিল কনজারভেটিভ পার্টির মন্ত্রী, ভুলে যায় না, এটা যুদ্ধের বছর। পরের বছর 45-এ সেই লেবার পার্টির লিডার আবার প্রাইম মিনিস্টার হয়ে জিতে আসছেন। আপনি ন্যাশনাল কনসেনসাস, যখন বিএনপি আসে নাই, বিএনপি জ্বালাও পোড়া করে দেশ তাণ্ডব করলো, তখন আমরা ন্যাশনাল কনসেনসাস হিসেবে সরকারের সাথে মিলে 3 জন মন্ত্রী নিয়েছিলাম, বিরোধী দলে ছিলাম আমরা বাকিগুলা, সেটা মিলে আমরা 5 বছর করি। এবার আমরা জাতীয় ইস্যুতে এত খারাপ না, এই জন্য আমরা বিরোধী দল হিসেবে সংসদে বিরোধী দলের ভূমিকা নিচ্ছি। সেই ভূমিকা আমরা নিব। বলা হয় যে আপনারা ইচ্ছুক ছিলেন সরকারে থাকার জন্য। খুশি হলাম যে আপনারা খুশি আছেন। না, আমরা খুশি, আমরা জাতিকেও খুশি করতে চাই। একটু তাজুর রহমান, এবারে অর্থাৎ এই নির্বাচনের পরে যেটি বলা হচ্ছিল যে এরকম কথা ছিল যে আপনারা জাতীয় পার্টির থেকে যারা সংসদ সদস্য হয়েছিলেন তারা সরকারে যাওয়ার পক্ষেই ছিলেন, এবং আমরা শুনেছিলাম আপনাদের মহাসচিব বলেছিলেন যে প্রধানমন্ত্রী সিদ্ধান্ত নেবেন। না, এই ওয়ার্ড মহাসচিব বলেন নাই, এটা হলো পলিটিক্যাল রেটরিক। পলিটিক্যাল বেরিয়েছে তো পলিটিক্যাল, এটা বলা একটা। আমরা আমাদের প্রেসিডিয়াম মিটিং, আমি ছিলাম, আমি ওয়ান অফ দি প্রেসিডিয়াম মেম্বার, আমরা আলোচনা করে এখানে সিদ্ধান্ত নিয়েছি যে আমরা বিরোধী দলে থাকবো। জি, বিরোধী দলে থাকার জন্য দলের চেয়ারম্যানের কাছে যাওয়া হয়েছে, সিদ্ধান্ত বসে নেওয়া হয়েছে। মাননীয় সাবেক বিরোধী দলের নেত্রী, আমাদের দলের সিনিয়র চেয়ারম্যান, উনি এখন রুবাসলি বলেছেন না, আমরা বিরোধী দলে এখন বিরোধী দলের ভূমিকা নিব। সব সেই সিদ্ধান্ত মেনেই আমরা নিয়েছি। কিন্তু আমাদের দেশের আঙ্গিকে আপনারা বলেন, আর আমাদের বিএনপিরা জাতীয় পার্টি যে বিরোধী দল অবস্থানে সেটা মেনে নেওয়ার কোনো সুযোগ আর তৈরি করতে চাচ্ছেন না। বারবার বলা হচ্ছে এটা বিরোধী দল না, বিরোধী দল না। কোন বিরোধী দল? মারামারি, গাড়ি ভাঙ্গা, সংসদে গালাগালি, ফাইল চড়ে মারা, স্পিকারে এক্সপাঞ্জ করা ওয়ার্ডিং, সেটা বিরোধী দল নাকি একটা গঠনমূলক? টিআইবির রিপোর্ট অনুযায়ী যে সংসদের সবচেয়ে বেশি উপস্থিতি ছিল 10ম সংসদে, রওশন এরশাদের সংসদে, যেখানে বিরোধী দলের নেত্রী সংসদে উপস্থিত। আপনি উপজেলা নির্বাচনটা আসি, এখানে জাফরুল্লাহ সাহেবের সাথে আমি একটু মত পোষণ করি। এই জন্য করি যে উপজেলা নির্বাচন যেটা আমাদের লোকাল নির্বাচন, স্থানীয়, সেই নির্বাচন এই উপজেলা ব্যবস্থা জাতীয় পার্টি শুরু করেছিল। এখানে এই আরপিও চেঞ্জ করার পর সংসদেগত যখন নির্বাচন হলো, বিএনপিও কিন্তু সেই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিল। আমি সেই পরের দিকে যাইনি, সেই ইলেকশনের আগ থেকে শুরু করে বাংলাদেশের যতটা টেলিভিশন টকশোতে গেছি আমি ডিফার করেছি। আমি এই জন্য বলেছি যে লোকাল নির্বাচন যখন দলীয় প্রতীকে হয় তখন মাস পার্টিসিপেন্টটা একটু কমে যায়। কেন কমে যায় সেটা আপনাকে আমি উদাহরণ দিই। আমরা এখানে 4 জন আছি, আমরা একই ইউনিয়নের 4 জন। এই 4 জনের মধ্যে আমরা রিলেটেড সামওয়ান টু সামওয়ান। আপনি আমার ফুফুতো ভাই, খালাতো ভাই, চাচাতো ভাই। যখন দলীয় প্রতীকে সেটা নির্বাচন হবে, আপনি বিএনপি থেকে পেয়ে গেলেন,
জাফরুল্লাহ সাহেব পাইলেন আরেকটা ঐক্যফ্রন্ট থেকে, আমি পেলাম যাত্রীবাড়ি থেকে। এতে আমাদের যে লোকাল হারমোনি ছিল, রিলেশনশিপে আত্মীয়তার মধ্যে, এটা ডিভিশন হয়ে যায়। কারেক্ট। তখন এখানে মাস পিপল যখন ইলেকশনে যাওয়ার জন্য না গিয়ে দূরে থেকে বলে না আমি তোমাকে বুথ দিলে, তাজরে বুথ দিলে তো জাফরুল্লাহ খেপে যাবে, তো বাবা দিব না, সরে থাকবো। কিন্তু আপনি যেটা বলেছেন ব্রিটিশ পার্লামেন্ট, ওয়েস্টমিনিস্টার সিস্টেমে, সেখানে কিন্তু লোকাল নির্বাচন, আমি ছিলাম দীর্ঘ 25 বছর, সেখানে লোকাল নির্বাচন দলীয় প্রতীক হোক না, দলীয় ব্যানারে করা হয়। ক্যান্ডিডেট দেয় দল থেকে ক্যান্ডিডেট দেয়। হ্যাঁ, আমি আপনাকে প্রুফনেস দিলাম, ক্যান্ডিডেট দেয়। কিন্তু আমরা তো ওয়েস্টমিনিস্টারের জায়গায় যাইতে পারি নাই। আমাদের মানুষ, আমি আপনি কতটুকু সচেতন হতে পেরেছি সেই ডেমোক্রেসির সাথে অ্যাডজাস্ট করার জন্য। আমি মনে করি এই নির্বাচনে যদি ওপেনলি হতো, আপনি পারতেন, আমি পারতাম, তাহলে আরো বেশি পারবো না কেন আমরা? এখন পারবো না। আরেকটা জিনিস আমি বলি, এখন সেখানে আমাকে বিরোধী দলের ভূমিকা নিতে হবে। আমাদের দলের ক্যান্ডিডেটকে আমরা বললাম নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য, যারা ফিট ক্যান্ডিডেট, তারা বললো যে লিডার আমরা নির্বাচনে এখানে যাব, টাকা খরচ করব, আমাদের অনেক টাকা খরচ হবে, ফ্যামিলির সময় দেওয়া হবে, আলটিমেটাম এখানে নৌকা নিয়ে যিনি আসবেন তিনি চলে যাবেন। এটা দুইটা কারণ হলো। কারণ একটা হলো হয়তোবা লোকাল প্রশাসন অতি উৎসাহী, দ্বিতীয়ত হলো সরকার হয়তোবা বিরাট ডেভেলপমেন্ট করছে, এটা একটা এফেক্ট থাকতে পারে। এই ধারণা থেকে লোকাল যারা ক্যান্ডিডেট হওয়ার চেষ্টা করছে, এরা কিন্তু একটু ডিসকারেজ এখন বলতেছে না আমরা ক্যান্ডিডেট হতে চাচ্ছি না। এটা এক পেশে রাজনীতির জন্য, এটার ব্যর্থতার দায় বিএনপিকেও নিতে হবে। রাজনীতি থেকে সরে গেলে আপনি কিন্তু রাজনীতির মাঠটা যখন বেকুয়াম হয়ে যায়, সরকারে যারা থাকে, এটা আওয়ামী লীগের দুশমনা যেই থাকবে সেই ফ্যাসিলিটিটা নেওয়ার চেষ্টা করে। এতে রাজনীতিটা ওয়ান সাইডেড হয়ে গেলে গণতন্ত্র দেশের ভবিষ্যতের জন্য ভালো না। এই সরকারের বিশাল সফলতা 10 বছর। ধন্যবাদ আপনাকে ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী। দর্শক একটি প্রশ্ন করেছেন যে জিয়া রহমানের যে বিএনপি আর এই বিএনপি এক বিএনপি কিনা। সঙ্গে আরেকটি প্রশ্ন আপনাকে আমি করতে চাই, সেটা হচ্ছে যে বিএনপির দলীয় কেন্দ্রীয়ভাবে সিদ্ধান্ত হচ্ছে তারা উপজেলা নির্বাচনে যাবেন না, কিন্তু আমরা দেখেছি যে স্থানীয় পর্যায়ে তৃণমূলের অনেক নেতারাই উপজেলা নির্বাচনের ব্যাপারে আগ্রহী। আমরা দেখেছি যে বগুড়ার 23 জন নেতাকে বহিষ্কারের তালিকা করা হয়েছে যে যারা উপজেলা নির্বাচনে যেতে আগ্রহী। তো আসলে উপজেলা নির্বাচন বা স্থানীয় সরকার নির্বাচন তো তৃণমূলের নেতারাই করেন। তো তৃণমূল তো একটি দলের ভিত্তি, সেই তৃণমূল চাচ্ছে নির্বাচন করতে, কেন্দ্র চাচ্ছে না। না, এখানে ঠিক এই বিএনপির এই বিষয়টা হলো বিএনপির তাদের সদস্য বা তাদের কর্মকর্তারাই ভালো জবাব দিতে পারতেন। আমি একজন সচেতন নাগরিক হিসাবে বাইরে থেকে যেভাবে দেখি, সেখানে বাইরে থেকে এবং কাছে থেকে বলা যাবে না। জি, কাছে দুর্ভাগ্য হলে কাছে থেকে হলে তো কথাবার্তা শুনতে হবে, আবার তো কথাবার্তা কিছুটা গুরুত্ব দিতে হবে। ওনারা আমার কোনো কথাবার্তা গুরুত্ব দেয় বলে আমি কোনো প্রমাণ পাইনি, বরঞ্চ আমার কথাবার্তা আওয়ামী লীগ একটু বেশি গুরুত্ব দেয়। সেটা মাননীয় প্রধানমন্ত্রী একটু কিছুটা হলেও হিসাবের মধ্যে নেন। এখানে যেটা হচ্ছে কি, আজকে যেটা জিয়াউর রহমানের যে বিএনপি ছিল, সেখানে যতটা গণতান্ত্রিক আইনের কথা বলা হয়েছে, বর্তমান বিএনপিতে অতটুকু তারা অনুসরণ, সেটা তো অনেক আগের 78 সনে করা, সেটা আরও উন্নতি হওয়ার কথা ছিল। দুর্ভাগ্যবশত তাদের একটা কমিটি 10 বছর 20 বছর নাই, অভ্যন্তরীণ গণতন্ত্রটা চলে যাওয়াতেই এই সমস্যা। স্থানীয় লোকেরা সবসময় চায় নির্বাচন হোক, আমার দেশের লোকেরা নির্বাচন চায়, তারা মনে করে যে আমি পরিবর্তন করতে পারবো, সেটা তাজ কিন্তু তার সঠিক কথা বলেছেন। এখানে এটা হলে পার্টিসিপেশনটা অনেক বেশি হবে। দ্বিতীয় কথাটা যেটা তাজ বলেননি, ব্রিটেনে বা ওয়েস্টমিনিস্টারে স্থানীয় অনেক বেশি ক্ষমতা আছে। আজকে একটা কনসালট্যান্ট, একটা বিশেষজ্ঞ আমার এলাকায় থাকবেন কি থাকবেন না, স্থানীয় নির্বাচিত কমিটি আছে, তারাই সিদ্ধান্ত নেন। এখানে সব কিছু ইসলামাবাদের শাসন আমাদের দেশে এখন চলতে হচ্ছে। সেই ইসলামাবাদের নাম ঢাকা। এখন আগে তারা সিদ্ধান্ত নিতেন, এখন আমরা ঢাকা থেকে নেই। যেই কারণে আপনি যে কোনো জায়গাতে একটা সরকারি কর্মকর্তাকে পাঠান, সে হয়তো একলা গেলেও তার বউ বাচ্চা নেওয়া যায় না, ফলে সে দিনে 2 দিন, জজ সাহেবরা পর্যন্ত, বিচারক 3 দিন থাকেন না এলাকায়, 3-4 দিন থাকেন নাই। এই জাতীয় জিনিসের অবসানের জন্য আজকে যদি আমরা ওয়েস্টমিনিস্টারকে অনুসরণ করে, তার পুরাপুরিটা, যেটা আমার সুবিধা অতটুকু করি না। উনি জানেন যে স্থানীয় শাসন, এই যে লোকাল কাউন্টি, তাদের যে ক্ষমতাটা, তারাই বাজেটটা, সেন্ট্রাল গভর্নমেন্টের কাজ হলো বাজেট অ্যালট করে তাকে হ্যান্ড ওভার করে দেওয়া, তার মর্জি মতো করা। এর ফলে জনগণ অনেক বেশি উৎসাহিত হয়। থাকবেই রাজনীতি, তো কেউ বিএনপি করবে, আওয়ামী লীগ করবে, জাতীয়, কিন্তু এই জায়গাতে আমি যেটা মনে করি যে এই জন্য আজকে আমার এমপি সাহেবদের কাজ তো আইন পালন করা, দেখা যে আমি সঠিক পথে চলছি কিনা। তাকে এখন দেখেন যে ধান চাল বিক্রি করতে হবে কিনা, দিতে হবে কিনা, অকারণে বদনামের, উনাদের
ওই ধান চাল বিক্রির পয়সা কামানোর দরকার নেই। আমি মনে করি ওনারা যথেষ্ট অবস্থাপন্ন লোক, ওনাদের বড় বড় ব্যবসা, ওনারা সামিটের ব্যবসার সাথে জড়িত হবেন, আরও বড় বড় অ্যারেঞ্জে ইত্যাদিতে লাভ বেশি। এই গরিব মানুষের এইসবের মধ্যে থাকার কোনো কারণ নাই তাদের। সুতরাং এই জন্য আমি মনে করি দেশের সাথে, আর দেশটা অনেক বড় দেশ। আমরা বঙ্গবন্ধুর কথা বলেছি, ওটা উত্তরটা ওনারাই হয়তো দেবেন, কিন্তু ওনার যে দূরদর্শিতা ছিল, দেখেন উনি মারা গেলেন যেতে তার আগে কি করেছিলেন, 65টা ডিস্ট্রিক্ট গভর্নর করেছিলেন। স্থানীয় শাসনের বিকেন্দ্রীকরণ, তার ক্ষমতায়নের জন্য উনি গুরুত্বপূর্ণ লোকদের গভর্নরটি করেছিলেন। কিছু সিএসপিকেও করেছিলেন, মোফাজ্জল করিমকে গোপালগঞ্জের, আমাদের আবু সাইদকে পাবনার, 24-25 বছর একজনকে গভর্নর করে দিয়েছেন। হয়তো পরবর্তীকালে এইগুলি উনি বেঁচে থাকলে হয়তো এইসব আরও গণতান্ত্রিক পদ্ধতি হতো। ওনার এইটা কিন্তু একটা বিরাট পদক্ষেপ ছিল। আমি বলেছি এত বড়, এমনকি আমরা যারা বাইরে থেকে পড়াশোনা করে এসেছি তাদের চেয়েও ওনার দূরদর্শিতা বেশি। আজকে সেইটা আমরা শুনছি না। বঙ্গবন্ধুর নাম কাটছে, বঙ্গবন্ধুর তার স্থাপত্য লাগাচ্ছি, তাকে ব্যবহার করছি, তার নয় বইপত্র লিখছি, কিন্তু তার প্রাণের কথাটা শুনছি না। তার প্রাণের কথাটা না শুনলে বাংলাদেশে গণতন্ত্র আসবে না, দেশে শান্তি আসবে না। সেটা প্রধানমন্ত্রীর ভালো কাজ, আমি একটু শেষ করছি, প্রধানমন্ত্রীর ভালো কাজকে আমি সবসময় প্রশংসা করি। 4 বছর আগে উনি গ্রামে ডাক্তার পাঠাতে চেয়েছিলেন, নাসিম সাহেব করেন নাই। আশা করি স্বাস্থ্যমন্ত্রী আজকে যেখানে যেই বিএসএমইউতে চিকিৎসা হচ্ছে, খুব ভালো চিকিৎসা হচ্ছে। আহসান একজন খুব ভালো ডাক্তার, কিন্তু আপনারা তার কথা বলেন না। আপনারা বিদেশি ডাক্তারের কথা, আপনারা সিঙ্গাপুরের ডাক্তার এনেছেন। আনাটা খারাপ না, তবে আনলে সরকারি ডাক্তার আনলেই ভালো হতো, প্রাইভেট ডাক্তার আনাটা ঠিক কাজ হয়নি। জি, ধন্যবাদ আপনাকে। নজরুল ইসলাম বাবু, আপনার কাছে আসতে, সেটি হচ্ছে যে জাফরুল চৌধুরী বলছেন যে বঙ্গবন্ধুর প্রাণের কথা আমরা শুনি না, আর দর্শক একটি প্রশ্ন করেছেন যে বঙ্গবন্ধুর আওয়ামী লীগ এবং বর্তমান আওয়ামী লীগ এক কিনা। দেখুন, বঙ্গবন্ধুর আওয়ামী লীগ হলো স্বাধীন সার্বভৌম একটা রাষ্ট্র প্রতিষ্ঠা করার আওয়ামী লীগ। বঙ্গবন্ধুর আওয়ামী লীগ হলো এদেশের খেটে খাওয়া মানুষকে সোনার বাংলায় রূপান্তর করে ইচ্ছা শক্তির বহিঃপ্রকাশ ঘটানোর আওয়ামী লীগ। সেই আওয়ামী লীগকে খণ্ড বিখণ্ড করে যে বিএনপি জিয়াউর রহমান তৈরি করেছিলেন, ছিন্ন বিচ্ছিন্ন করার পায়তারা করেছিলেন জিয়াউর রহমান। বিএনপি হলো আওয়ামী লীগকে কীভাবে ধ্বংস করা যায়, বঙ্গবন্ধুর আদর্শকে কীভাবে খণ্ড খণ্ড করে এদেশ থেকে বিতাড়িত করা যায়, পাকিস্তানি এই প্রশাসন যেভাবে বাংলাদেশকে ইগনোর করে চলেছিল, সেইভাবে বঙ্গবন্ধুর আলোকে যারা এদেশের রাজনীতিতে সক্রিয় ছিলেন তাদেরকে কিভাবে ধ্বংস করা যায়, সেটা ছিল জিয়াউর রহমানের রাজনীতি। যার কারণেই অপ্রাসঙ্গিকভাবে আমি বলবো, জিয়াউর রহমান বন্দুকের নল দিয়ে একটা দল তৈরি করেছিলেন, তার নাম বিএনপি। আর এই বিএনপিকে ব্যবহার করে বেগম খালেদা জিয়া বারবার দলের প্রধান এবং সরকার প্রধান হওয়ার জন্য চেষ্টা করেছেন, এবং তিনি সফল এবং সার্থক হয়েছেন। সেই ক্ষেত্রে দেশবাসী শূন্যের কোঠায় রেখে দেশবাসীর চাহিদা কখনই তিনি পূরণ করতে না পেরে একটা জায়গায় কিন্তু তিনি সফল হয়েছেন। শাহজাদা বানিয়েছেন নিজের ছেলেকে, আর নিজে বারবার প্রধানমন্ত্রী হয়েছেন। যেই ছেলের মানে জিয়াউর রহমান নিজেই বলে গিয়েছিলেন বেয়াদব, এবং এই কোনোদিন তাকে নিয়ে আশা করতে পারেন নাই। আর ওনাকে তার মা শাহজাদা বানানোর চেষ্টা করে আজকে বিএনপিকে আগের জায়গা থেকেও খারাপ জায়গায় নিয়ে গিয়েছেন। আর আওয়ামী লীগটা হলো এইরকম একটি দল, আমি শুরু থেকেই বলেছি, বঙ্গবন্ধু অধিকার বাস্তবায়নের জন্য এই দলটি প্রতিষ্ঠা করেছেন। অধিকার এবং সংগ্রাম আন্দোলনের মধ্য দিয়ে 7 কোটি মানুষের আশা পূর্ণ করেছিলেন। এখন 16 কোটি মানুষের চাহিদা পূরণের জন্য একই কায়দায় বঙ্গবন্ধুর কন্যা জনগণের কল্যাণমুখী রাষ্ট্র গঠনে কাজ করে যাচ্ছেন। তার নমুনা হলো স্বাস্থ্য বলেন, শিক্ষা বলেন, সর্বক্ষেত্রে এখন মানুষ সময় উপযোগী সিদ্ধান্তগুলি পাচ্ছেন, এবং যত উপযুক্ত এই সহযোগিতা সরকারের কাছ থেকে যেইভাবে আশা করছেন সেগুলি আস্তে আস্তে বাংলাদেশে হচ্ছে। পদ্মা সেতু থেকে শুরু করে বই দেওয়া পর্যন্ত বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়েছে। এটা আওয়ামী লীগের চাহিদা। বঙ্গবন্ধু চেয়েছিলেন যে আমার একটি মানুষও না খেয়ে মরবে না, সুস্বাস্থ্যের অধিকারী হবে, শিক্ষায় আমরা এগিয়ে যাব। সেই জিনিসগুলো কিন্তু এখন প্রতিষ্ঠিত হচ্ছে। অর্থাৎ বঙ্গবন্ধুর কন্যা বঙ্গবন্ধুর আওয়ামী লীগকে ধরে রেখেছেন আমরা বুঝি এই কারণে যে খুনিদের জায়গা বাংলাদেশে হবে না, যে জন্য বঙ্গবন্ধুর খুনিদের বিচার কিন্তু বাংলাদেশের মাটিতে হয়েছে। আর খালেদা জিয়া
ওই অর্থাৎ আপনি খুনিদেরকে বলছেন যে লালন পালন বঙ্গবন্ধুর করেছিলেন। ধারাতে আওয়ামী লীগ চলছে। চলছে। জি, আর ধন্যবাদ খুনি আপনাকে। খালেদা জিয়া বিএনপিকে প্রতিপালন একটু করেছেন, তাজুর রহমান কিন্তু জিয়াউর 30 সেকেন্ড রহমানের সময় দিতে বলবো হত্যাকারীদের আপনাকে, আমি বিচার শেষ কথাটা আমি বলবেন আমি আপনি। একটা জিনিস বলি, ওয়েস্টমিনিস্টার নিয়ে কথা বলি, জাফর ভাই 30 সেকেন্ড নিজে দিতে বলবো বলেছেন। আমি, হ্যাঁ। আপনি মনে রাখবেন ওয়েস্টমিনিস্টার ডেমোক্রেসির একটা কথা আছে বাইরে, যে যেখানে পর্যন্ত ওয়েস্টমিনিস্টার ব্রিটেনের পাকা রাস্তা গেছে সেখান পর্যন্ত গণতন্ত্র গেছে। জি, সেই ধন্যবাদ গণতন্ত্র আমাদের এখানে প্রতিষ্ঠিত হইলে আমরা ওইখানে সেই গণতন্ত্র establish প্রতিষ্ঠিত করতে হোক সেটাই প্রত্যাশা এটা করি। করা হবে। ডক্টর জাফরুল্লাহ চৌধুরী, এটি তাজুর রহমান, নজরুল ইসলাম বাবু, আপনার তিনজনকে অসংখ্য ধন্যবাদ। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের সম্পাদকীয়। আগামীকাল আবারও দেখা হবে রাত 10টায়। দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি।